ডার্করুম বাংলার সত্যি ভয়ঙ্কর ভৌতিক ঘটনায় তোমাদের স্বাগত। আজকে একটা মারাত্মক ভয়ঙ্কর একটা ইনসিডেন্ট তোমাদের সাথে আমি শেয়ার করব। হুগলির রিষড়াতে এমন একটা বাড়ি ছিল যে বাড়িটা এক মারোয়ারি ভদ্রলোক কিনে সেখানে থাকা শুরু করে। তারপর ওদের ফ্যামিলিতে এমন এমন ভয়ঙ্কর ইনসিডেন্ট ঘটে যা শুনলে তোমরা ভয় পেয়ে যাবে। আসলে যে ভয়ঙ্কর ইনসিডেন্টগুলো ঘটছিল সেটার পিছনেও একটা কারণ ছিল, এবং যে কারণটা ছিল সেটা ছিল খুবই মারাত্মক। ঘটনাটি শুরু করার আগে তোমাদের যদি এই ধরনের ভৌতিক ঘটনা শুনতে ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার অবশ্যই করে দিও, এবং কমেন্টে জানিও কে কোথা থেকে শুনছো। আর তোমরাও যদি তোমাদের সাথে ঘটা কোনো ইনসিডেন্ট বা তোমাদের জানা কোনো ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চাও তাহলে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আর তার সাথে মেল আইডিও দেওয়া আছে। তোমরা সেখানে ফোন করে মেসেজ করে তোমরা আমাকে তোমাদের সাথে ঘটনাগুলো শেয়ার করতে পারো। আর যারা নতুন ভিউয়ার আছো তাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, তা হলো এই ঘটনাটির মাঝে কিছু শব্দ শুনতে পারো। আর সেই শব্দটা হলো, আমি যেখানে ঘটনাটা রেকর্ড করি সেই দরজার বাইরে কিছু বাচ্চা কুকুর আছে, তো ওদেরকে তো রেখে দিয়েছি, তাই একটু শব্দ করতে পারে, তাই তোমরা একটু মানিয়ে নিও। ঘটনাটি আমাকে শিলিগুড়ি থেকে পাঠিয়েছে অঙ্কিত আগরওয়াল। এই অঙ্কিতের এক দাদা হুগলির রিষড়াতে একটা বাড়ি কেনে, আর সেই বাড়িটা কেনার পর ওদের পরিবারে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে। তো দাদার নাম মনীষ আগরওয়াল, আর এই দাদার পরিবারে ছিল 3 জন আরও সদস্য। মনীষের এক বোন, মনীষের স্ত্রী এবং মনীষের মা। মনীষ পেশায় একজন সিএ এবং ওনার অফিস কলকাতাতেই ছিল। তো মনীষরা আগে ওদের পরিবারের আরও কিছু সদস্যর সাথে কলকাতার মধ্যেই থাকতো, কিন্তু কিছু পারিবারিক ইস্যু হওয়ার জন্য ওরা তখন সেপারেট হয়ে যায়। তো সেই কারণে ওরা একটা আলাদা জায়গায় বাড়ি খুঁজতে থাকে। এবার এক ব্রোকার মনীষদেরকে রিষড়াতে একটা বাড়ির সন্ধান দেয়, আর বাড়িটার ছবি সবার আগে মনীষকে মোবাইলে পাঠিয়েছে। তো মোবাইলে যখন বাড়িটার ছবি দেখলো তখন মনীষের স্ত্রী আর মনীষ ওদের না খুব পছন্দ হয়ে যায় বাড়িটা। এরপর একদিন সময় করে মনীষ আর মনীষের স্ত্রী সেই বাড়িটা দেখতে যায়। বাড়িটা যাই হোক সামনাসামনি দেখলো, আগে তো মোবাইলে দেখেছে, এবার যখন সামনাসামনি দেখলো না তখন ওদের আরও ভালো লাগে বাড়িটা। কারণ এই বাড়িটা একতলায় বাড়ি, ওপরে একটা ছাদ আছে, চারদিকে রেলিং দেওয়া, এবং বাড়িটার বিশেষত্ব হলো যে দুপাশে গেট আছে। মানে সামনে তো একটা মেন রাস্তা গিয়েছে, এদিকেও একটা গেট আছে, এবং পেছন দিয়ে একটা গলি গিয়েছে, মানে সরু একটা পাতলা গলি, ওই দিক দিয়েও আরেকটা গেট আছে। তো যাই হোক ওদের বাড়িটা খুবই পছন্দ হয়ে যায়, এবং ওরা সিদ্ধান্ত নিয়ে নেয় যে এই বাড়িটা ওরা কিনবে। এরপর ওরা বাড়ির যে মালিক আছে তাদের সাথে কথাবার্তা বললো, যোগাযোগ করলো, মানে যা যা করতে লাগে সব কাগজপত্র রেডি করলো। মোটামুটি 1.5 থেকে 2 মাসের মধ্যে এই বাড়িটা ওরা কিনে নেয়। এবার বাড়িটা কেনার সময় ওরা তখন সেই বাড়ির মালিকের কাছ থেকে জানতে পারে এই বাড়িটা নাকি 3 থেকে 3.5 বছর ধরে বন্ধ অবস্থায় ছিল। তো মনীষ সেই সময় জিজ্ঞেস করে যে বাড়িটা এতদিন কেন বন্ধ ছিল। তো বাড়ির মালিক বললো, আরে কিছু না, একটু পারিবারিক অশান্তি ছিল, সেই কারণে বাড়িটা বন্ধ ছিল। তো যাই হোক এই সমস্যা ওরা আগেই মিটিয়ে নিয়েছে। এবার মনীষরা তো এই বাড়িতে ভালো মতো গৃহপ্রবেশ করে। তো গৃহপ্রবেশের দিন যে পণ্ডিতজি আর কি ডাকা হয়েছে, সেই পণ্ডিতজি সব যজ্ঞ করলো, মন্ত্রফন্ত্র ভালো মতো পড়লো, মানে গৃহপ্রবেশ করার সময় যেসব যজ্ঞ মন্ত্র করতে লাগে সবই ভালো মতন হলো। এরপর সেই পূজারি যজ্ঞ কমপ্লিট যখন হয়ে গেল তার, উনি একটু চেয়ারে বসে সবার সাথে গল্প করছে। তারপর না মনীষকে একটু আড়ালে ডাকলো, মানে কিছু একটা বলবে। তো মনীষ আর পূজারি একটু আড়ালে গেছে। তখন সেই পূজারি মনীষকে বলছে যে তোমরা তো এই বাড়িটা নিয়েছো, বাড়িটা তো এমনি খুবই ভালো, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে একটু নেগেটিভ ফিল হচ্ছে এই বাড়িতে। তো মনীষ না বুঝতে পারেনি যে কেন পূজারি এরকম কথা বললো, কারণ বাড়িটা তো ওরা কিনেছে, ভালো বাড়ি আর কি। তখন ওই পূজারি বললো যে এমনি ভয়ের কিছু নেই, তোমরা এক কাজ করো, ছাদের মধ্যে রানী সতীর একটা ঝান্ডা লাগিয়ে দাও। রানী সতী হচ্ছে রাজস্থানের খুব প্রসিদ্ধ এক দেবী, বিশেষ করে রাজস্থানী যারা আছে তারা এই দেবীকে খুবই মানে। তো মনীষ সেই পূজারির কথা মতো ছাদের মধ্যে রানী সতীর একটা ঝান্ডা লাগিয়ে দেয়। তো এরপর ওরা এই বাড়িতে ভালো মতো আছে, ভালো মতো সময় কাটছে, মোটামুটি 2-3 মাস আর কি পার হয়েছে। 2-3 মাসে কিন্তু ওদের সাথে কোনো ইনসিডেন্ট বা কোনো ধরনের ক্রিপি কোনো ঘটনা কিছুই ওরা বুঝতে পারেনি। হয়তো কিছু হয়েছিল কিন্তু ওরা বুঝতে আর পারেনি। একদিন রাতেরবেলা প্রচণ্ড ঝড় ওঠে,
ঝড় কিন্তু বেশিক্ষণ হয়নি, খুব জোর 5 থেকে 7 মিনিট এরকম আর কি ঝড়টা হয়েছিল। তো যখন পরের দিন মনীষী মা আর কি উঠলো, সবার আগে মনীষী মা বাড়িতে ওঠে, তো উঠে আর কি বাইরের যে গেটটা আছে সেটা খুলেছে, খুলে দেখছে যে রানী সতীর যে ঝান্ডাটা আছে সেটা না নিচে পড়ে আছে এবং ওটার মধ্যে কিছু ময়লা লেগে গেছে। মনীষের মা সেই ঝান্ডাটা উঠিয়ে ঘরের মধ্যে রেখে দেয়, ভেবেছে যে পরে এটা পরিষ্কার করে আবার ছাদে লাগিয়ে দিবে। কিন্তু না, উনি একদম ভুলে গেছে এই ঝান্ডাটার কথা, মানে ওটা পরিষ্কার করেছে ছাদে আবার লাগাতে হবে, এই জিনিসটা একদম ভুলে যায়। আর তারপর থেকে ওরা ওদের বাড়িতে অশুভ কিছু মুহূর্ত অনুভব করতে পারলো। সবার আগে কি দেখলো জানো? তা হলো একদম পরের দিনই মনীষের মা সবার আগে ঘুমে থেকে উঠেছে, তো বাইরে যখন বেরোলো, ওদের বাইরে না একটা তুলসী মঞ্চ ছিল এবং সেখানে একটা তুলসী গাছ ছিল। তো ওই তুলসী গাছটা না একটু ভালোই বড় ছিল। ওর মা দেখছে যে সেই তুলসী গাছটাকে কেউ যেন উপড়ে ফেলে দিয়েছে, মানে একদম মাটির থেকে উঠিয়ে ফেলে দিলে যেরকম হয় সেরকম হয়ে আছে। এরকম দেখে তো মনীষে মা সবাইকে ডাকাডাকি করলো। তখন মনীষের স্ত্রী এবং মনীষের বোন সবাই আর কি চলে আসলো, এসে দেখছে যে তুলসী গাছটা তুলসী মঞ্চ থেকে উপড়ে পড়ে আছে। তো ওরাও তো দেখে অবাক হয়ে এলো যে এইভাবে মানে তুলসী গাছটা এরকমভাবে কে তুললো, কারণ যেভাবে তুলেছে এটা তো হাওয়াতে বা এমনি কোনো কারণে হয়নি, নিশ্চয়ই কেউ উঠিয়ে ফেলেছে। তখন ওরা তো যাই হোক কোনো কারণ বুঝতে পারলো না। তারপর ভাবলো হয়তো রাতেবেলা কেউ হয়তো শয়তানি করে পাঁচিল টপকে ঢুকেছে, তো কিছু হয়তো চুরি করতে পারেনি, তাই তুলসী গাছটাকে উঠিয়ে আবার ফেলে দিয়েছে, এটাই আর কি ভেবেছে। তো মনীষ সেদিনকাই আরও একটা তুলসী গাছ নিয়ে এনে সেই তুলসী মঞ্চের যে মাটিগুলো আছে সেই জায়গাটা আবার পুঁতে দেয়। তো যাই হোক আরও 2-3টা দিন পার হয়। তো একদিন কি হয়, ওরা রাতেবেলা সবাই আর কি ঘুমোচ্ছে, হঠাৎ করে মনীষের মা শুনতে পায় যে রান্নাঘর থেকে না মশলা বাটার শব্দ হচ্ছে, মানে শিলপাটা যে থাকে না, শিলপাটার মধ্যে কেউ যেন মশলা বাটছে এরকম একটা শব্দ শুনতে পায়। আর মনীষী মা না ফট করে জেগে যায় যে কি হলো, রান্নাঘরে মশলা বাটছে, আওয়াজ পেলাম। তো উঠেছে, উনি উঠে না নিজের ঘরের লাইটটা যখন জ্বালিয়েছে তখন সেই শব্দটা বন্ধ হয়ে যায়। প্রথমে তো মনীষী মা ভেবেছে যে ওনার ছেলের বউ হয়তো রান্নাঘরে মানে এত রাতে কিছু কাজ করছে, সেটা দেখার জন্য উনি নিজের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে যায়। রান্নাঘরে দেখছে যে অন্ধকার একদম। তো উনি লাইটটাই জ্বালালো, কিন্তু কিছুই দেখতে পেল না। এদিকে যে মশলা বাটার যে শিলপাটার শব্দ উনি পেয়েছে, সেই শিলপাটাটা দেওয়ালের সাথে খাড়া করে দাঁড় করানো আছে। তো উনি দেখে তো কিছুই বুঝলো না যে উনি শুনলো যে রান্নাঘরে কেউ মশলা বাটছে, অথচ শিলপাটাটা দেওয়ালের সাথে খাড়া করে দাঁড় করানো। তখন তিনি ভাবলেন যে আশেপাশের কারোর বাড়ি থেকে হয়তো মশলা বাটার শব্দটা এসেছিল, তাই তিনি কাউকে এই কথাটা জানালো না। এই যে মশলা বাটার যে শিলপাটার শব্দ, এটা কিন্তু এই ঘটনার সাথে রিলেটেড, যা তোমরা পরে জানতে পারবে। যাই হোক এরপর আরও 2-3টা মাস কাটে। এর মাঝে মনীষ না ভোরবেলার দিকে মাঝে মাঝে অদ্ভুত কিছু স্বপ্ন দেখত। স্বপ্নগুলো সবই নেগেটিভ, মানে কারোর সাথে কারোর ঝগড়া লাগছে, প্রচণ্ড মারামারি হচ্ছে, কেউ কাউকে খুন করে দিচ্ছে, এরকম জঘন্য স্বপ্ন দেখত। এবার ও যখন সকালে ঘুমের থেকে উঠতো তখন ওর মনে থাকতো না যে এই ধরনের স্বপ্ন দেখেছে। পরে কোনো কাজ করছে তখন ওর মনে পড়তো, আরে আমি না এরকম একটা স্বপ্ন দেখলাম। এবার যেসব নেগেটিভ স্বপ্নগুলো দেখতো ও কিন্তু বাড়িতে জানাতো না, কারণ এইসব নেগেটিভ জিনিস বাড়িতে জানিয়ে কী লাভ, সেই কারণে আর জানাতো না। আর তার মধ্যে এই স্বপ্নগুলো কিন্তু রোজ দেখতো না, মাঝে মাঝে দেখতো। এরপর একদিন কি হয়, মনীষের বোন রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। মাঝরাতের দিকে হঠাৎ করে ঘুমের মধ্যে শুনতে পাচ্ছে যে পাশের ঘরে ওর দাদা বৌদি প্রচণ্ড ঝগড়া করছে এবং ওর দাদা বৌদিকে প্রচণ্ড মারছে। তো বৌদি চিল্লাচ্ছিল, এরকম শব্দ শুনে মনীষের বোনের ঘুম আচমকা ভেঙে যায়। এবার যখন ঘুমটা ভাঙলো, ও তো ধড়পড় করে বিছানায় উঠে বসে, মানে শুনলো যে পাশের ঘরে ঝগড়াঝাটি হচ্ছে। তখন কিন্তু কোনো শব্দ শুনতে পায়নি, যে চেঁচামেচি বা ভায়োলেন্সগুলো হচ্ছিল সে সময় মনীষের বোন কোনো কিছু শুনতে পাচ্ছে না। তারপর ওর কি মনে হলো যে উঠে দেখি তো কী হচ্ছে। এবার না উঠলো, উঠে নিজের ঘরে দরজা খুলে তারপর দাদা বৌদির ঘরের আর কি দরজাটা বন্ধ ছিল সেই দরজায় কান পাতলো, কোনো শব্দ শুনতে পেল না। তো ভাবছে আমি কি এটা কি শুনলাম, মানে আমার কি মনের ভুল নাকি কি হলো, অথচ শুনেছে যে ঘুমের মধ্যে যে প্রচণ্ড ঝগড়াঝাটি হচ্ছিল। ও পরের দিন সকালে বৌদিকে জিজ্ঞেস করলো যে তুমি আর দাদা কি গতকাল রাতে ঝগড়াঝাটি করছিলে? তখন বৌদি বললো কই না তো, আমরা তো ঝগড়া করিনি। তো মনীষের বোন না তখন একটু কনফিউশনে হয়ে যায় যে আমি ঘুমের ঘরে শুনলাম যে ঝগড়া হচ্ছে,
তো এখন তো বৌদি বলছে ঝগড়া করেনি, তাহলে আমি কিসের শব্দ শুনলাম, মানে কারা ঝগড়া করছিল। এবার বৌদিকেও জানালো সেটা। তো বৌদিও না বুঝলো না যে কি বলছে, কারণ বৌদি তো দাদা বৌদি কেউই আর কি শুনেনি কোনো ঝগড়ার শব্দ। তখন বৌদি ওকে বোঝায় যে তোর হয়তো মনের ভুল, হয়তো উল্টাপাল্টা কিছু আর কি স্বপ্ন দেখেছিস, সেটাই ভেবেছিস যে কেউ ঝগড়াঝাটি করছে। এবার এত কিছুর মাঝে এতদিন পার হয়ে গেল, ওদের কিন্তু একবারও মনে পড়লো না যে রানী সতীর ঝান্ডাটা ওপর থেকে খুলে পড়েছে, তারপর মনীষের মা সেটা উঠিয়ে কোথাও রেখেছে, আবার যে সেটা লাগাতে হবে, এই জিনিসগুলো ওরা একদম ভুলে যায়। তার মধ্যে ওদের যে তুলসী মঞ্চটা আছে, সেখানে যে নতুন একটা তুলসী গাছ লাগিয়েছে, সেই গাছটাও না মারা যায়। এরপর আরও 2-3টা গাছ লাগায়, কিন্তু কোনো গাছই বাঁচছিল না। একটু বড় হচ্ছিল, একা একাই গাছগুলো মারা যাচ্ছিল। ওরা তখন না বুঝছিল না যে গাছগুলো মানে কেন মারা আছে। তারপর ভাবলো হয়তো মাটিটা খারাপ, হয়তো তো মাটি সরিয়ে নতুন মাটি দিয়েছে, সার দিয়েছে, তাও গাছগুলো বাঁচছিল না। এবং তার সাথে ওদের ছাদে না আরও অনেক ফুলের গাছ ছিল, যেমন গাঁদা ফুলের গাছ, তারপর গোলাপ গাছ। তো এই গাছগুলো ধীরে ধীরে মারা যাচ্ছিল। ওরা না কিছুই বুঝছিল না যে গাছগুলো কেন নষ্ট হয়ে যাচ্ছে। যতই সার দিচ্ছে, মাটি চেঞ্জ করছে, অথচ গাছগুলো শুকিয়ে সব মারা যাচ্ছে। এর মাঝে মোটামুটি আরও 7-8 মাস পার করেছে। এই 7-8 মাসের মধ্যে মনীষ রাতের বেলা বা ভোরবেলার দিকে মাঝে মাঝে ঝগড়াঝাটির স্বপ্ন দেখত। মানে কেউ কাউকে মারছে, কেউ কাউকে খুন করছে, উল্টোপাল্টা যে স্বপ্নগুলো, এগুলো কিন্তু মাঝে মাঝে ও দেখেছে। তার সাথে মনীষের স্বভাব চেঞ্জ হয়ে যায়। ও কী করতো, মানে রেগে থাকতো সবসময়। অফিস থেকে আসতো, কারোর সাথে ঠিকমতো কথা বলতো না, ওর স্ত্রীর সাথে বাজে ব্যবহার করতো, ওর বোনের সাথে ঝগড়া করতো, মার সাথে ঝগড়া করতো। মানে এই জিনিসগুলো হঠাৎ করে মনীষ করতে থাকে। তো ওর বাড়ির লোক না বুঝতো না যে মনীষ এত খিটখিটে স্বভাবের কেন হয়ে গেল। এরপর একদিন কি হয়, মনীষের স্ত্রী সন্ধ্যাবেলা মার্কেটে যায় এবং মার্কেট থেকে যখন ফিরে আসে, তখন ওদের যে পেছনের যে রাস্তাটা আছে, মানে যে রাস্তাটা একটা সরু গলির মধ্যে গেটটা আর কি খুলেছে ওদের পেছনের, তো ওই রাস্তাতে ফিরছিল। এবার ওনাদের বাড়ি থেকে একটু দূরে আর কি মনীষের স্ত্রী, তখন মনীষের স্ত্রী দেখলো যে ওদের পেছনে যে গেটটা আছে, গেটটা পার করে যে ঘরের যে দরজাটা, সেই দরজার চৌকাঠের মধ্যে একটা লোক দাঁড়িয়ে আছে। প্রথমে না ওর স্ত্রী বুঝতে পারেনি যে কে লোকটা। এবার কিছুটা আগিয়েছে, যখন গেটটা খুলে দেখতে যাবে, তখন দেখছে ওখানে কেউ নেই। তো মনীষের স্ত্রী না একটু অবাক হয়ে হলো যে আমি রাস্তা থেকে দেখলাম একটা লোক দাঁড়িয়ে আছে, গেট খুলতে যাবো, অথচ দেখি কেউ নেই। তারপর যাই হোক গেটে বন্ধ করে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে মনীষের স্ত্রী আর মনীষের মা ছিল, জিজ্ঞেস করছে ঘরে কে এসেছে। তখন মনীষের মা বলছে কই না তো কেউ আসেনি। বললো না, আমি বাইরের থেকে দেখলাম একটা লোক এই চৌকাঠের মধ্যে দাঁড়িয়েছিল। তখন ওরা একটু ঘাবড়ে যায় যে কোনো চোর ঠোর এসেছে নাকি। তারপর বাইরের লাইট জ্বালালো, লাইট জ্বালিয়ে বাড়ির চারপাশে ওরা 3জন মিলে খুঁজে দেখলো, কিন্তু কেউ কোথাও নেই। এবার মনীষের স্ত্রী বলছে যে আমি স্পষ্ট দেখলাম একটা লোক সাদা কিছু ড্রেস পরে এখানে দাঁড়িয়েছিল। মানে ওর স্ত্রী কিন্তু শিওর যে কাউকে দেখেছে, তো লোকটা গেল কোথায়। তো যাই হোক কিছুক্ষণ পর মনীষ বাড়িতে আসে, তো মনীষকে বিষয়টা জানালো। মনীষ কিন্তু এই জিনিসটা কেয়ার করলো না, বললো ধুর কি দেখতে কি দেখেছো, মানে বিশ্বাস করে নি। আর স্বাভাবিক, বিশ্বাস না করার মতনই জিনিস, কারণ ওনার স্ত্রী খালি দেখেছে, বাকি কেউ আর দেখেনি। তো যাই হোক রাতের বেলা ওরা 4জন আর কি ঘুমিয়েছে, যে যার ঘরে ঘুমিয়েছে। মনীষের বোনের সাথে এই রাতে একটা ঘটনা ঘটল। মানে এই যে এনটিটিটা, এটা কিন্তু এতদিন ওদের কাউকে দেখা দেয়নি, এবার ধীরে ধীরে ওদেরকে দেখা দিচ্ছে। তো হয় কি, মনীষের বোন রাতের বেলা শুয়েছে আর মশারি টাঙানো। হঠাৎ করে না মনীষের বোনের ঘুমটা আচমকা আর কি ভেঙে যায়। যখন ঘুমটা ভেঙেছে না, ও সামনে তাকিয়েছে, দেখছে ওর মশারির বাইরে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটা সাদা পাঞ্জাবি পরা। ও ঘুমের ঘোরে ছিল। প্রথম যখন দেখলো, ফার্স্টে ও ভেবেছে যে ওর দাদা হয়তো। তারপর হঠাৎ করে মনে হলো আরে আমি দরজাটা তো লক করেছি, দাদা ঢুকলো কী করে। নিমেষের মধ্যে দেখছে লোকটা সেখানে নেই। মনীষের বোন সেই সময় প্রচণ্ড ভয় পেয়ে যায়। ভয় পেয়ে না মোবাইলের লাইটটা জ্বালায়, ফ্ল্যাশ লাইট মারছে ঘরের চারদিকে, কিন্তু কোথাও কেউ নেই। এবার ও যে বিছানার থেকে নেমে লাইট জ্বালাবে, সেটা জ্বালানোর সাহস পাচ্ছে না, কারণ ও নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না যে কি দেখলো। সামনেই দেখলো একজন দাঁড়িয়ে আছে, অথচ যখন ওর সম্বিত ফিরল সেকেন্ডের মধ্যে লোকটি নেই সেখানে। তো যাই হোক ওইভাবে ভয়ে ভয়ে কাটায়। যখন সকাল হলো তখন ও উঠে বাড়ির সবাইকে বলছে যে কালকে আমি শুয়েছি, আমার কেমন জানি মনে হলো মশারির বাইরে কেউ একটা লোক দাঁড়িয়েছিল সাদা একটা পাঞ্জাবি পরা। তখন মনীষের বৌদি বলছে যে আমিও তো ওই লোকটাকে দেখেছিলাম, সাদা কিছু একটা ড্রেস পরে দরজার চৌকাঠের মধ্যে দাঁড়িয়েছিল। তো যাই হোক ওরা তখন একটু ঘাবড়ে গেল যে কি দেখতে, মানে কি দেখেছে। কিন্তু না মনীষ তখনও আর কি বিশ্বাস করেনি যে কে আর কি বলছিস তোরা উল্টাপাল্টা কথা।
তো যাই হোক, মনীষ সেদিনকার ওর মতো ও কাজে চলে যায়। এরপর মনীষের মার সাথে ঘটলো একটা ঘটনা। তা হলো কয়েকদিন পর, মানে এই ঘটনাটা যে ঘটলো মনীষের বোনের সাথে, এই ঘটনার ঠিক কয়েকটা দিন পর মনীষ মা দুপুরবেলা আর কি ঘুমিয়েছিল। এই তখন 3টা কি 4টা হবে। তো জানলা টানলা বন্ধ ছিল, ঘর মোটামুটি অন্ধকারই ছিল। ওর মা হঠাৎ করে দেখতে পাচ্ছে যে ওনার ঘরে ঢোকার যে দরজাটা, ওই দরজার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। মনীষের মা তো একটু বয়স্ক, চোখে একটু কম দেখতো, তো বুঝতে পারিনি, ভেবেছে হয়তো মনীষ নাকি। তো বলছে, কিরে মনীষ, কিছু বলবি, ঘরে আয়। এবার যে দাঁড়িয়ে ছিল না, সে না আবার ঘুরে অন্যদিকে চলে গেল, মানে ওনার ঘরে কিন্তু ঢুকলো না। তখন মনীষের স্ত্রী তো মনীষের ঘরে ছিল, তো উনি না শোনে কথাটা, যে ওনার শাশুড়ি বললো যে কিরে মনীষ, কিছু বলবি নাকি, তাহলে ঘরে আয়। তো এই কথাটা শুনে না মনীষের স্ত্রী ঘর থেকে বেরোলো, বেরিয়ে নিজের শাশুড়ি ঘরে আসলো, বললো, কী হয়েছে মা, তুমি মনীষের নাম ধরে ডাকলে? তখন মনীষের মা বলছে, কেন মনীষ আসলো না এখনই? তো মনীষের স্ত্রী বলছে, আরে মনীষ আসবে কী করে, ও তো অফিসে। তখন না শাশুড়ি একটু ঘাবড়ে গেল, যে তাহলে উনি কাকে দেখলো যে দরজার সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। মানে লোকটা কিন্তু একদম ওই পাঞ্জাবির মতো কিছু একটা পরেছিল, কিন্তু কী রঙের সেটা কিন্তু উনি আর বুঝতে পারেনি। এবার তখন না সবাই একটু ভয় পেতে শুরু করলো, যে সবাই কিন্তু একবার একবার করে আর কি দেখছে যে কিছু একটা আছে। এরকমই মনীষের বোনের সাথে একদিন একটা ক্রিপি ঘটনা ঘটলো। তা হলো মোটামুটি রাত 8টার দিকে মনীষের বোন বিছানায় বসে কিছু একটা কাজ করছিল। আর মনীষের বোন যেখানে কাজ করছিল না, তার সোজাসুজি একটা ড্রেসিং টেবিল ছিল। এবার ওই ড্রেসিং টেবিলের মধ্যে একটা আয়না আছে। তো মনীষের বোন বিছানায় বসে কাজ করছে, হঠাৎ করে না সেই আয়নাটার দিকে তাকালো। আয়নার দিকে যখন তাকালো না, ও একটা বিভৎস একটা জিনিস দেখলো। সেটা হলো ওর বিছানায় খাটের তলায় 2টো পা, মানে 2টো পায়ের পাতা দেখতে পাচ্ছে, কেউ যেন আছে খাটের তলায়। এবার কেউ যদি দাঁড়িয়ে থাকে তার তো দেহটা থাকবে, কিন্তু দেহ নেই, শুধু 2টো পায়ের পাতা। ও তখন ঝেড়ে মেরে সেই ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে ওর বৌদি ছিল, সেই ঘরে ঢুকে বৌদিকে ঝরিয়ে ধরে কাঁদতে থাকে আর বলছে যে আমার ঘরে খাটের তলায় কেউ যেন আছে। এবার ওর বৌদিও তখন ঘাবড়ে যায় যে কে থাকবে ওর ঘরে খাটের তলায়। তো ওকে বলছে চল তো গিয়ে দেখি। এবার ওরা দুজন গেছে, তো ঘরের লাইট তো জ্বালানোই ছিল। তখন ওরা সেই ঘর সব জায়গায় খুঁজে দেখলো, কিন্তু কেউ কোথাও নেই। আর থাকবেই বা কী করে? সেদিন রাতে মনীষের বোন ওর মার সাথে শুয়েছে। তো এই যে ইনসিডেন্টটা ঘটলো, এরপর থেকে মনীষের বোন রাতেরবেলা ওর মার সাথেই শুতো, ওর নিজের ঘরটা আর কি বন্ধই রাখতো। এবার ওরা ভাবছে যে কি হচ্ছে এই বাড়িতে, কিছু ওঝা বা তান্ত্রিক কিছু একটা দেখাতে লাগবে। তো মনীষও না আর কি বলছে, আর দেখাবো, ঠিক আছে, কিছু হয়নি, তোমরা উল্টাপাল্টা চিন্তা ভাবনা করছো, এই জন্য এইসব আর কি হচ্ছে। মানে মনীষ কিন্তু দেখাতে যাচ্ছে না কোনো তান্ত্রিক বা কিছু, যাতে ওদের বাড়িতে এসে কিছু ক্রিয়া করুক, এগুলো কিন্তু চাচ্ছিল না। তার মধ্যে কি হতো, মাঝে মাঝে রাতের বেলা ওদের রান্নাঘর থেকে না কিছু খুটখাট শব্দ শোনা যেত। মানে যে শিলপাটাটা আছে সেটার শব্দ শোনা যেত। শিলপাটাটা, যে শিল নোড়াটা আছে, সেটা এই শিলপাটার মধ্যে কেউ ঘষছে বা কেউ মশলা বাড়ছে, এই ধরনের শব্দ কিন্তু ওরা শুনতো। তার সাথে আরও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতো। তা হলো যখন নাকি মনীষের মা এবং মনীষের বোন একসাথে শোয়া শুরু করলো, তখন ওরা রাতের বেলা ঝগড়ার শব্দ শুনতো, মানে প্রচণ্ড ঝগড়া হচ্ছে কারোর সাথে, সেই শব্দগুলো শুনতো। এবং কি করে শুনতো জানো? যখন ওরা কাত হয়ে শুতো, মানে একটা কান তো বালিশের মধ্যে থাকতো, আরেকটা কান খোলা থাকতো। এবার যে কানটা বালিশের মধ্যে থাকতো, ওরা সেই সময় শুনতে পারতো যে ঝগড়াঝাটি হচ্ছে, এবং ওদের মনে হতো যে এই যে ঝগড়ার শব্দটা খাটের তলা থেকে আসছে। যখন ওরা সোজা হয়ে শুতো তখন কিন্তু শুনতে পারতো না, কারণ তখন 2টা কানই খোলা থাকতো। এটা একটা ক্রিপি ঘটনা ছিল, মানে কি করে এটা হতো ওরা তখন নিজেরাও বুঝতো না। যাই হোক, এরকম ধরনের ইনসিডেন্ট ওদের বাড়িতে পরপর ঘটা শুরু হলো। তো ওরা তো তখন বুঝে গেছে যে কিছু একটা খারাপ আছে ওদের বাড়িতে, যার জন্য এইসব জিনিসগুলো হচ্ছে। আর আরও একটা বিষয় হলো, ওরা যে এই বাড়িতে আছে না, এই পাড়ার কোনো লোকের সাথে ওরা কথা বলতো না। এদিকে তো দিন দিন এইসব ভয়ঙ্কর ইনসিডেন্ট ওদের বাড়িতে ঘটা শুরু হলো। আরেকদিন কি হয়, মনীষের মা এবং মনীষের বোন রাতেরবেলা উঠে বাথরুম যাবে, কারণ মনীষের বোন একা উঠতে তো ভয় পেত তখন। এবার বাথরুমে যাওয়ার জন্য দরজাটা খুলেছে, বাইরে যখন বেরিয়েছে তখন দেখছে যে ওদের ঘরের ভেতর থেকে না সিঁড়ি আছে, সেই সিঁড়িতে ছাদে যাওয়া যায়। তো সেই সিঁড়ির কোণাটার মধ্যে একটা লোক দাঁড়িয়ে আছে, মানে যে লোকটাকে দেখতে পারতো সেই লোকটাই দাঁড়িয়ে আছে। আর বাইরের থেকে জানলা দিয়ে না রাস্তার যে স্ট্রিট লাইট আছে সেই লাইটের আলোটা পড়েছিল সেখানে, তাই লোকটার মুখটা না দেখা যাচ্ছিল না, কিন্তু লোকটার যে দেহটা সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে।
একটা সাদা রঙের ফতুয়া পরে বা পাঞ্জাবি পরে লোকটা দাঁড়িয়ে আছে, সিঁড়ির যে তলাটা আছে একদম ঠিক ওই তলাটার মধ্যে। এই যে দৃশ্যটা, এটা তখন মনীষের মাও দেখেছে, মনীষের বোনও দেখেছে। দেখে তো ওরা চিৎকার করে তারপর নিজে তো ঘরে ঢুকে যায়। তখন মনীষও আর কি বেরিয়েছে, মনীষের স্ত্রীও বেরিয়েছে, বলছে কি হয়েছে। তারপর তো মনীষের মা ওকে ধাওয়া মারলো যে তোকে কবে থেকে বলছি ওঝা নিয়ে আয়, কিছু একটা ক্রিয়া কর, কিছু করছিস না, এখনই দেখলাম ওই সিঁড়ির তলায় কিছু একটা দাঁড়িয়েছিল। তো যাই হোক, তখন মনীষ কী করবে, তখন বাধ্য হয়ে বললো ঠিক আছে আমি ওঝা বা পণ্ডিতজির সাথে কথা বলে কিছু একটা ব্যবস্থা আমি করছি। তো যাই হোক, পরের দিনই ওদের যে পণ্ডিতজি গৃহপ্রবেশ করেছিল সেই পণ্ডিতজি ওদের বাড়িতে আসে। বাড়িতে এসে ওদেরকে বলে যে তোমাদের বাড়িতে তো একটা নেগেটিভ এনার্জি আছে। পণ্ডিতজি যখন এর আগে এসেছিল, মানে পণ্ডিতজি তো এর আগে গৃহপ্রবেশের সময় এসেছিল, তখন সেরকম বুঝতে পারেনি, কিন্তু ওনার মনে হয়েছিল কিছু একটা নেগেটিভ আছে। কিন্তু এবার যখন আসলো তখন উনি পুরোপুরি বুঝতে পারছে কিছু একটা নেগেটিভ এনার্জি ওদের বাড়িতে আছে, তার জন্য একটা যজ্ঞ বা ক্রিয়া করতে হবে, না হলে ফল খারাপ হতে পারে। তো ওরা তখন বলছে ঠিক আছে তাহলে যজ্ঞ বা ক্রিয়া যা করতে লাগে সেটা করবেন। তখন পণ্ডিতজি বললো ঠিক আছে আগামীকাল মানে তার পরের দিন সেই যজ্ঞ বা ক্রিয়া করতে আরও লোক আসবে ওদের বাড়িতে। এবার কি হয়, সেদিনকার রাতের বেলা মনীষ আর কি ঘুমিয়েছে, তো স্ত্রীর সাথেই ঘুমিয়েছে। এবার সেই রাতে না ও আবার উল্টোপাল্টা স্বপ্ন দেখে যে প্রচণ্ড ঝগড়াঝাটি হচ্ছে, ঝামেলা হচ্ছে। তার মধ্যে একটা জিনিস দেখে যে ওর সামনে একটা লোক আসলো, লোকটা একদম ফতুয়া পড়া, কিন্তু লোকটার মুখটাও বুঝতে পারেনি। লোকটার হাতে সেই শিলপাটাটা ছিল এবং ওই শিলপাটাটা ধরে মনীষের মাথার সামনে এসে মনীষকে জাস্ট মারতে যাবে, এরকম ও স্বপ্ন দেখছে। তখন সেকেন্ডের মধ্যে না ওর বলে মানে চোখটা খুলে যায়। চোখ যখন খুলছে মনীষের কেন জানি মনে হলো কেউ যেন সত্যি সত্যি ওর সামনে ছিল। মনীষ ধরবড় করে বিছানায় উঠে বসে যে কী হলো। তখন দেখছে আর কি ঘরে কিছু নেই, ওর যে স্ত্রী আছে ও আর কি জেগে গেছে যে কী হলো। তখন মনীষ আর কি হাঁপাচ্ছে। মনীষ তখন বলছে যে আমি এরকম একটা বাজে স্বপ্ন দেখলাম, আমার কেন জানি মনে হলো কেউ যেন আমার সামনে দাঁড়িয়েছিল, হাতে একটা শিলপাটা নিয়েছিল আমাকে মারার জন্য। ওর স্ত্রী তো এইসব শুনে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখন যাই হোক মনীষের মা আর বোনকে তো তখন ডাকেনি। পরদিন সকাল হয়েছে, তারপর পণ্ডিতজি এসেছে, পণ্ডিতজি আরও কিছু লোককে নিয়ে এসেছে যজ্ঞ করবে। তখন মনীষ সবার সামনে এই ঘটনাটা বলল যে গতকাল রাতেও আমি এরকম একটা বাজে স্বপ্ন দেখেছি, প্রচণ্ড ঝগড়াঝাটি হচ্ছে, মারামারি হচ্ছে, আর আরও একটা লোক আমার সামনে মানে আমার মাথার সামনে শিল পাটা নিয়ে দাঁড়িয়ে আছে, এরকম একটা স্বপ্ন দেখেছি। তখন ওই পণ্ডিতজি বলল ঠিক আছে যজ্ঞ করছি, তারপর ঠিক হয়ে যাবে সব কিছু। এবার যাই হোক যজ্ঞ টজ্ঞ করলো। তো যজ্ঞ যখন করছিল, এবার কি হয়, তখন পাড়ার প্রতিবেশীরাও তো বুঝে গেছে যে এই বাড়িতে যজ্ঞ করছে, কেন যজ্ঞ করছে, মানে পাড়ার প্রতিবেশীরাও তখন জানতো না। এবার সব কিছু ক্রিয়া ঠিয়া হলো, সব কিছু বন্ধন করলো গোটা বাড়ি, যজ্ঞ কমপ্লিট হলো ভালো মতো। তো সেই পণ্ডিতজিও চলে যায়। তারপর পাড়ার কিছু লোক তো মনীষদেরকে জিজ্ঞেস করে যে কী হয়েছে, তোমাদের কী সমস্যা। তখন মনীষের মা আর কি বললো যে আমরা তো ওই বাড়িতে এসেছি, তো এই বাড়িতে আসার পর আমাদের সঙ্গে কিছু ভৌতিক ঘটনা ঘটে। তখন পাড়ার লোক ওদেরকে জানালো যে এই বাড়িতে আগে কি হয়েছিল। বাড়িটা তো 3 বছর বন্ধ ছিল, ওরা যখন কিনেছে মানে মনীষরা, তার আগে কিন্তু বাড়িটা 3 বছর বন্ধ ছিল। তার আগে এই বাড়িতে কি কি ঘটেছে। মনীষরা এই বাড়িটা কেনার 3 বছর আগে এই বাড়িতে এক হাজব্যান্ড আর তার ওয়াইফ থাকতো, এবং যে লোকটি ছিল সেই লোকটির স্বভাব খুব বাজে ছিল, খুব বদমেজাজি ছিল, সবসময় রাতে ড্রিঙ্ক করে এসে ওনার স্ত্রীকে মারধর করতো। এবং আরও আগে এই বাড়িতে আরও অনেক লোক থাকতো, মানে এই লোকটির ভাই আছে, দাদা আছে। তো লোকটি কি করে এই বাড়ি থেকে সবাইকে তাড়িয়ে দেয় ঝগড়া করে, এবং এই বাড়িটা দখল করে রাখে। তো লোকটিতে স্বভাব খুব বাজে ছিল, ডেলি রাতেবেলা ড্রিঙ্ক করে এসে তার স্ত্রীকে প্রচণ্ড মারতো। একদিন তো এমন মার মেরেছে যে হাত ভেঙে গেছিলো। তো পাড়ার লোকও না প্রোটেস্ট করতো না, কারণ লোকটির স্বভাব খুব বাজে ছিল, একটু গুন্ডা টাইপের ছিল, তো সবাই আর কি ভয় পেত। তার মধ্যে লোকটি তো এই বাড়িটা দখল করে নিচ্ছে, আর কে নাক গলাবে এই ঝামেলার মধ্যে। তো এরকমভাবেই চলছিল। একদিন কি হয়, রাতেবেলা আবার প্রচণ্ড ঝগড়া লাগে। লোকটি তার স্ত্রীকে মেরে ঠেরে তারপর হচ্ছে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। লোকটি তো ড্রিঙ্ক করা ছিল, শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে। সেদিন রাতেবেলা তার স্ত্রী একটা চরম সিদ্ধান্ত নেয়। উনি কি করে, রান্নাঘর থেকে শিলপাটা নিয়ে এসে সেটা লোকটির মাথায় মেরে লোকটিকে মেরে ফেলে। এবার এই খুন হওয়ার পর সব জানাজানি হয়ে যায়। তো পরের দিন সকালে পুলিশ চলে আসে। স্ত্রীটি কিন্তু সেই বাড়িতেই ছিল, মানে ওনার বউ কিন্তু পালিয়ে যায়নি। তো যাই হোক পুলিশ ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, আর এই বাড়িটা তখন বন্ধ করে দেয়। এবং লোকটির যে আত্মীয় স্বজন আছে ওরা তখন এই বাড়িতে যে ফিরে আসবে সেটা আসতে ভয় পাচ্ছিল, কারণ বাড়িটার মধ্যে এমনি একটা খুন হয়েছে, তার জন্য বাড়িটা ওরা তখন বন্ধ করে রাখে।
এরপর মোটামুটি 3 বছর যখন হয় তখন না ওরা আর কি কাস্টমার খুঁজতে থাকে যে এই বাড়িটা ওরা বিক্রি করে দিবে। আর তখনই পরিচয় হয় এই মনীশবাবুর সাথে, এবং মনীশ এই বাড়িটা তখন কিনে ফেলে। আর কেনার পর পাড়ার লোকের সঙ্গে তো ওরা কথা বলেনি, সেই কারণে পাড়ার লোকের কাছ থেকে ওরা এই বাড়িটার সম্বন্ধে কিছুই জানতে পারেনি। তার মধ্যে পাড়ার লোক তো আর জানতো না যে এই বাড়ির ভেতরে কোনো ভৌতিক কিছু আছে। তো যখন দেখলো মনীষরা যজ্ঞঠক্য করছে তখন সব পাড়ার লোকরা জানতে পারলো যে এই বাড়িতে খারাপ কিছু একটা আছে বা ছিল। কারণ যজ্ঞ যখন সম্পন্ন হলো তারপর থেকে কিন্তু এই বাড়িতে কোনো ধরনের ভৌতিক ঘটনা মনীষরা ফিল করেনি। মানে যেসব ইনসিডেন্টগুলো ওদের সাথে হচ্ছিল বা হয়েছিল সেই জিনিসগুলো কিছু আর হলো না। কিন্তু তারপরও মনীষ মাঝে মাঝে রাতের বেলা এই দুঃস্বপ্নগুলো দেখত। মনীষের এই দুঃস্বপ্নগুলো মোটামুটি আরও 3-4 বছর চলে, তারপর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। মনীষরা এই বাড়িটা কিনেছিল 2016 সালে, মানে এখন থেকে প্রায় 10 বছর আগে। এখন ওদের বাড়িতে কোনো ধরনের কোনো ভৌতিক অ্যাক্টিভিটি কিছু নেই। এই লোকটির আত্মা কিন্তু ওদেরকে মানে প্রত্যক্ষভাবে ভয় দেখাতো না, কিন্তু পরোক্ষভাবে কিছু ক্ষতি করেছিল। যেমন মনীষের স্বভাব খারাপ হয়ে গেছিলো, তারপর ওদেরকে সবসময় বোঝাতো যে এই বাড়িটার মধ্যে উনি আছে, মানে লোকটি আছে, এই জিনিসগুলো ওদেরকে বোঝাতো। সেই কারণে মনীষের পরিবারের লোকেরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস অনুভব করেছে বা দেখেছে। তার মধ্যে এই লোকটির অপমৃত্যু হয়েছে, কারণ ওনার স্ত্রী ওনার মাথায় শিলপাটা দিয়ে মেরে ওনাকে হত্যা করেছে। সেই কারণে মনীষ বা মনীষের পরিবারের লোকজনরা ওদের বাড়িতে শিলপাটার শব্দ পেত, মানে কেউ মশলা বাড়ছে বা প্রচণ্ড ঝগড়াঝাটি হচ্ছে। তাছাড়া মনীষ তো নিজেও স্বপ্নে দেখেছিল যে ওর মাথার ওপর কেউ যেন শিলপাটা নিয়ে দাঁড়িয়েছিল মারার জন্য। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ঘটনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার অবশ্যই করে দিও, এবং কমেন্টে জানিও কে কোথা থেকে শুনছো। আর তোমরাও যদি তোমাদের সাথে ঘটা কোনো ভৌতিক ইনসিডেন্ট বা তোমাদের জানা কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে চাও বা আমাকে শোনাতে চাও, তাহলে দেখবে যে মেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার বা একটা ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা আমাকে শোনাতে পারো। তো আজকের মতন গুড বাই, তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকি, বাই।